আসসালামু আলাইকুম। এসএসসি কেমিস্ট্রির আরেকটা নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। গত ক্লাসে আমরা পরমাণুর ইলেকট্রন বিন্যাসের একদম বেসিক রুলস নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে ওই বেসিক নিয়মের কিছু ব্যতিক্রম ঘটনা নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। তো গত ক্লাসে আমরা উপশক্তি স্তরের ধারণা থেকে কিভাবে ইলেকট্রন বিন্যাস করা যায় সেটা দেখেছিলাম। উদাহরণ হিসেবে তোমাদেরকে একটু রিমাইন্ডার দিয়ে দিই। এখানে যদি আমরা সোডিয়ামকে উদাহরণ হিসেবে নিই, সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11টি। তো ইলেকট্রন বিন্যাসটা হয় এরকম: 1s2, 2s2, 2p6, 3s1। এই যে এখানে প্রথমে দেখা যাচ্ছে যে এক নম্বর যে 1s অরবিটালটা আছে, 1s ইলেকট্রন আগে প্রবেশ করছে, তারপর 2s এ গেছে, তারপর 2p তে গেছে, তারপর 3s এ গেছে। তো এই ক্ষেত্রে আমরা কোন নিয়মটা মানি? আমরা এই ক্ষেত্রে খেয়াল করি যে কোন অরবিটালের শক্তি কম আর কোন অরবিটালের শক্তি বেশি। যে অরবিটালের শক্তি কম থাকে সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে, এবং এই শক্তিটা নির্ণয় করার জন্য আমরা একটা সূত্র ব্যবহার করেছিলাম, n+l। এখানে nটা হচ্ছে প্রধান শক্তি স্তরের নাম্বার, আর lটা হচ্ছে উপশক্তি স্তরের। এল এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এল এর মান, যদি আমি তোমাদেরকে দেখাই আরেকবার, এল এর মানটা হয় এস অরবিটালের জন্য এল এর মান হয় 0, পি অরবিটালের জন্য এল এর মান হয় 1, ডি অরবিটালের জন্য এল এর মান হয় 2, এবং এফ অরবিটালের জন্য এল এর মান হয় হচ্ছে 3। তো গত ক্লাসে যেহেতু আমরা দেখেছিলাম এগুলো, আমরা এটা ডিটেইল নিয়ে আলোচনা করব না। তো এইখানে আমরা n+l এর মান বের করে যে অরবিটালের জন্য n+l এর মান কম হবে সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যদি আরেকটা উদাহরণ একটু দেখাই তোমাদেরকে, তাহলে ধরো আমরা পটাশিয়ামকে উদাহরণ হিসেবে নিতে পারি। পটাশিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 19টি। এরা ইলেকট্রন বিন্যাস এরকম: 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপর হচ্ছে 4s1। এইখানেও কিন্তু n+l এর এই নিয়ম মেনে কিন্তু ইলেকট্রনটা প্রবেশ করছে। আমরা জানি 3 নম্বর শক্তি স্তরে s, p এবং d অরবিটাল হতে পারে। তাহলে স্বাভাবিকভাবে নিচের শক্তি মানে নিচের অরবিটালটা মানে s অরবিটাল পূর্ণ করার পরে p তে ইলেকট্রন যাবে, p পূর্ণ করার পরে d তে যাবে, d পূর্ণ করার পরে হচ্ছে আমাদের যদি পরে কোনো অরবিটাল আসে সেখানে যাবে। তো সেই ক্ষেত্রে যেহেতু 3d অরবিটাল মানে 3 নম্বর শক্তি স্তরে যেহেতু 3d অরবিটাল সম্ভব, তাহলে 3d তে এই একটা ইলেকট্রন যাওয়ার কথা ছিল। কিন্তু ওইখানে যখন আমরা এই 3d অরবিটাল এবং 4s অরবিটালের মধ্যে যখন আমরা শক্তির হিসাবটা করি, তাহলে n+l এর মানের ক্ষেত্রে n+l এর মানের ক্ষেত্রে 3d তে হয় 3+2, n+l এর মান 5, আর 4s এর ক্ষেত্রে সেটা হয় 4+0, সরি 0, তাহলে পাওয়া যাচ্ছে হচ্ছে 4। 3 নম্বর শক্তি স্তরের জন্য n এর মান 3, d অরবিটালের জন্য l এর মান হচ্ছে 2। 4 নম্বর শক্তি স্তরের জন্য n এর মান হচ্ছে 4, আর s অরবিটালের জন্য l এর মান হচ্ছে 0। এভাবে যোগ করে আমরা দেখতে পাচ্ছি 4s এ n+l এর মান কম, এইজন্য 4s ইলেকট্রনটা আগে প্রবেশ করছে 3d পূর্ণ না করে। এটা ছিল হচ্ছে আমাদের একদম বেসিক নিয়ম, তোমাদের রিমাইন্ডারের জন্য আরেকবার বলে দিলাম। তো এখন আমরা এই নিয়ম দিয়ে যদি ইলেকট্রন বিন্যাস করতে যাই, এই ক্ষেত্রেও কিছু ব্যতিক্রম দেখা যায়। উদাহরণ হিসেবে যদি আমরা ক্রোমিয়ামের উদাহরণটাকে টানি, তাহলে ক্রোমিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে মোট 24টা। এটার আমরা যে সাধারণ নিয়ম জানি n+l এর নিয়ম অনুসারে, সেই হিসাবে ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা এরকম: 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, তারপর 4s। 4s এ দুইটা যাওয়ার পরে n+l এর নিয়ম অনুসারে 4s এ দুইটা ইলেকট্রন যাওয়ার পরে যে কটা থাকবে সেই কটা 3d তে আসবে। তাহলে অলরেডি আমাদের এইটুকুর মধ্যে আছে হচ্ছে 18টা, তারপর এখানে দুইটা, তাহলে হয়ে গেল 20টা। আমাদের হাতে আছে আর হচ্ছে 4টা, তাহলে এখানে 3d তে আমাদের 4টা ইলেকট্রন যাওয়ার কথা। কিন্তু প্রকৃতপক্ষে এই ঘটনাটা ঘটে না। না ঘটে কি হয়? এটা প্রকৃত ইলেকট্রন বিন্যাসটা এইরকম: 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d5, 4s1। এই যে এখানে ব্যতিক্রমটা ঘটে গেল। নরমালি যেটা হওয়ার কথা, 4s পূর্ণ করে তারপর 3d তে ইলেকট্রন আসার কথা, কারণ 4s এর শক্তি 3d এর তুলনায় কম। কিন্তু এখানে দেখা যাচ্ছে 4s এর মধ্যে একটা ইলেকট্রন যাওয়ার পরে বাকি 5টা ইলেকট্রন 3d তে চলে আসছে। এই ঘটনাটা কেন ঘটলো? এটা নিশ্চয়ই বুঝতে পারছো এটা একটা ব্যতিক্রম। এটা ঘটার কারণ হচ্ছে, যে সকল উপশক্তি স্তরের আমরা চিনি s,p,d,f, এই উপশক্তি স্তরগুলো সবসময় একটা স্টেবল অবস্থায় থাকতে চাই। সকল উপশক্তি স্তরের জন্য একদম শূন্য অবস্থা যদি হয়, মানে কোনো ইলেকট্রনই থাকে না, এটা একটা স্থিতিশীল অবস্থা। তারপর যদি একদম পূর্ণ থাকে সেটা একটা স্থিতিশীল অবস্থা, এবং অর্ধপূর্ণ থাকলে সেটাও মোটামুটি একটা স্থিতিশীল অবস্থা। সকল অরবিটালের জন্যই এটা একটা তার হচ্ছে চেষ্টা থাকে যে সে অর্ধপূর্ণ, পূর্ণ বা একদম ফাঁকা থাকবে। তো এই ক্ষেত্রে দেখো, যদি নর্মাল নিয়মে আমরা ইলেকট্রন বিন্যাস করি, সেখানে দেখা যাচ্ছে 3d অরবিটালে, d অরবিটালে মোট ইলেকট্রন থাকতে পারে 10টা। তাহলে এখানে যদি নর্মাল নিয়মে করি, তাহলে এখানে 3d4, 4s2, মানে 3d অরবিটালটা অর্ধপূর্ণ হচ্ছে না, পূর্ণ হচ্ছে না, একদম ফাঁকা থাকছে না।
কিন্তু সে যদি আর মাত্র একটা ইলেকট্রন নিতে পারে তাহলে কিন্তু এখানে 5টা, তার মানে 3d অরবিটালটা অর্ধপূর্ণ হয়ে যায়। তো এই অর্ধপূর্ণ থাকার প্রবণতার কারণে সে তখন কি করে, 4s এর কাছ থেকে একটা ইলেকট্রন টেনে নিয়ে 3d অর্ধপূর্ণ মানে মোটামুটি একটা স্থিতিশীল অবস্থায় যায়, তখন 4s এর মধ্যে একটা ইলেকট্রন কম থাকে। এই ঘটনার জন্য এখানে তখন এই 4s এর কাছ থেকে একটা ইলেকট্রন নিয়ে 3d অরবিটালটা অর্ধপূর্ণ মানে 5টা ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। তাহলে n প্লাস l এর নিয়ম দ্বারা কি এটাকে ব্যাখ্যা করা সম্ভব? নরমাল নিয়মে কিন্তু এটা ব্যাখ্যা করা সম্ভব না, এটা হচ্ছে উপশক্তি স্তরের স্থিতিশীলতা দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে। আরেকটা উদাহরণ দেখাই, যদি আমরা এখানে কপার দেখাই তোমাদেরকে, কপারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 29, তার মানে কপারের শক্তি স্তরে মোট 29টা ইলেকট্রন থাকে। তো এই 29টা ইলেকট্রনকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করে দেখাই, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s। স্বাভাবিকভাবে n প্লাস l এর নিয়ম অনুসারে 4s পূর্ণ হবে, হওয়ার পরে যেটুকু বাকি থাকবে সেটা 3d তে আসবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এইটুকুতে 3p পর্যন্ত মোট 18টা ইলেকট্রন, তারপরে 4s এ যদি 2টা যায় তাহলে ইলেকট্রন হয়ে যায় 20টা, তাহলে আর বাকি থাকে আমাদের 9টা। এই 9টা ইলেকট্রন এখানে যাওয়ার কথা, এটা n প্লাস l এর নিয়ম অনুসারে। কিন্তু প্রকৃতপক্ষে এই ঘটনা ঘটে না, অর্থাৎ এটা সঠিক ইলেকট্রন বিন্যাস নয়। তাহলে কি ঘটে প্রকৃতপক্ষে? এটা ঘটে হচ্ছে এইভাবে, 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1। এখানেও দেখতে পাচ্ছ ঠিক ক্রোমিয়ামের মতোই 4s এর কাছ থেকে একটা ইলেকট্রন কিন্তু 3d অরবিটালটা টেনে নিছে। কেন নিছে? কারণ 3d অরবিটাল অবশ্যই যে কোনো অরবিটালই, এই ক্ষেত্রে 3d অরবিটাল আর কি, যে এর প্রবণতা থাকে সবসময় পূর্ণ থাকা বা অর্ধপূর্ণ থাকা। তাহলে এখানে যেহেতু ওর অলরেডি 9টা ইলেকট্রন আছে, তাহলে মোটামুটি স্থিতিশীল অবস্থার কাছাকাছি সে গেছে। সে এখন ইচ্ছা করলে মানে ওর পক্ষে একটা ইলেকট্রন টেনে নিয়ে স্থিতিশীলতা অর্জন করা সম্ভব। তখন সে কি করে, এই 4s এর কাছ থেকে একটা ইলেকট্রন টেনে নিয়ে ও একটা স্থিতিশীল অবস্থায় যায়, এখানে 10টা ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়। যখন এখান থেকে একটা ইলেকট্রন টেনে নেওয়া হয় তাহলে এখানে 4sটা কিন্তু একটা ইলেকট্রন শর্টেজ দেখাচ্ছে। তাহলে এই জিনিসটাকেও কিন্তু আমরা n প্লাস l এর নিয়ম অনুসারে ব্যাখ্যা করতে পারি না। তবে এই দুইটা ছাড়া মোটামুটি তোমাদের যেটুকু লাগবে তোমাদের সিলেবাসে, এই দুইটা ছাড়া বাকি সবগুলাই n প্লাস l এর যে স্বাভাবিক নিয়ম আছে সেই নিয়ম কিন্তু মেনে চলবে। তাহলে তোমরা মোটামুটি এই দুটো যদি মনে রাখো, এটাও কিন্তু তোমাদের জন্য কাজে দেবে। তোমাদের অনেক সময় কিন্তু এটা খ নাম্বার বা গ নাম্বারে বিশেষ করে এই প্রশ্নটা আসে, যে উদ্দীপকে কোনোভাবে একটা হিন্ট দিবে যেখানে ক্রোমিয়াম বা কপারের কথা বলা থাকবে, বলার পরে তোমাকে বলবে যে এই ক্রোমিয়াম বা কপার এই মৌলটা কিভাবে হচ্ছে বা কেন ইলেকট্রন বিন্যাসের স্বাভাবিক নিয়ম মেনে চলে না, বা ব্যতিক্রম নিয়মের মাধ্যমে ইলেকট্রন বিন্যাস করতে হয়, এই জিনিসটা ব্যাখ্যা করো। তখন তোমাদের কিন্তু এই জিনিসটা ব্যাখ্যা করতে হবে যে এখানে n প্লাস l এর নিয়ম খাটে না, কারণ হচ্ছে 3d অরবিটালটা পূর্ণ বা অর্ধপূর্ণ থাকার প্রবণতা দেখায়। এই জিনিসটা তোমরা একটু গুছায় লিখে দিলে মোটামুটি এই দুইটা পরমাণুর জন্য ইলেকট্রন বিন্যাস তোমরা ব্যাখ্যা করে ফেলতে পারবে। আশা করি এই ক্লাসটি দেখার পর পরমাণুর ইলেকট্রন বিন্যাসের যে ব্যতিক্রম নিয়মগুলো আছে এগুলো সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তবুও যদি এ সম্পর্কিত কোনো প্রশ্ন তোমাদের মনে থাকে তোমরা কমেন্ট করে জানাবা, আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরের ক্লাসে এই অধ্যায়ের পরবর্তী গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা হবে। আমাদের চ্যানেল বা পেজে তুমি নতুন হলে ফলো এবং সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকো। আল্লাহ হাফেজ।